ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। ঢালাওভাবে গ্রেপ্তারের চেয়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার জরুরি বলছেন বিশ্লেষকরা। দেশ জুড়ে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা। এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া। দাকোপে বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, খাদ্য ও সুপেয় পানির সংকট। ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে বলে বাংলাদেশ প্রতিদিন এক সংবাদে উল্লেখ করেছে। প্রতিবেদন অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ১ বছরেও বেশি আলোচনা হলেও রাজনৈতিক দলগুলো কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বড় দলগুলোর অবস্থান একেবারেই ভিন্ন। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আটকে গেছে রাজনৈতিক মতবিরোধে। এদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও নির্বাচনকে জটিল করে তুলছে। আইনশৃঙ্খলার অবনতি, চুরি, ছিনতাই, রাজনৈতিক সহিংসতা বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। পার্বত্য চট্টগ্রামে নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান, হত্যাকাণ্ড ও অপহরণে নিরাপত্তা সংকট আরও গভীর হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তেও বাড়ছে উত্তেজনা। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতিও পিছিয়ে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সচিববিহীন মাঠ প্রশাসন এখনও নির্বাচনী কাজ শুরু করতে পারেনি। এমন অবস্থায় মাত্র ৪ মাসে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলও সক্রিয়। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ জানিয়েছে, একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনই গণতন্ত্রের টেকসই ভিত্তি। তবে অংশগ্রহণমূলক শব্দটি নিয়েই চলছে রাজনৈতিক বিতর্ক। কারো মতে এভাবে নিষিদ্ধ রাজনীতিকে পুনর্বাসনের পথ তৈরি করা হচ্ছে। এনসিপির প্রতীক জটিলতা ও অবস্থান পরিবর্তনও নির্বাচনী প্রক্রিয়াকে অনিশ্চিত করছে। কেউ কেউ বলছেন, এসব অনিশ্চয়তা দেশের নতুন রাজনৈতিক সংকট ডেকে আনতে পারে। এত সব অস্থিরতার মাঝেও জনগণ অপেক্ষা করছে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংলাপ ও সমঝোতায় না ফিরলে ফেব্রুয়ারির নির্বাচন শুধু আলোচনায় নয়, বরং জাতীয় স্থিতিশীলতার জন্যও বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ কোথাও ঝটিকা মিছিলের চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা। নিয়মিত বিরতিতে হচ্ছে গ্রেপ্তারও। গেল ৬ মাসে এই সংখ্যা ছাড়িয়েছে হাজার খানেক। গোয়েন্দা পুলিশের তথ্য, অক্টোবরে রাজধানী বা দেশের অন্য স্থানে নাশকতার পরিকল্পনা আছে। বিশ্লেষকরা বলছেন, ঢালাওভাবে গ্রেপ্তারের চেয়ে জরুরি আওয়ামী লীগের দৃশ্যমান বিচার। পাশাপাশি দরকার রাজনৈতিক সিদ্ধান্তের। ক্ষমতাচ্যুত দলটির কর্মীদের বর্তমান দৃশ্যমান মাঠের চিত্র অনেকটা এমন, তীব্র গতিতে ছুটে চলছে তারা। সামনে থেকে অনেকে মোবাইল দিয়ে ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করে চলেছেন। এদিকে আইন সংশোধন করে নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম। তবুও অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টাতেই এসব ভিডিও দেখা যায় তাদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঝটিকা মিছিলের পর গ্রেপ্তারও হচ্ছেন অনেকে। কাউকে কাউকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বেশ পুরানো মামলায়। পুলিশের তথ্য অনুযায়ী গত ৬ মাসে রাজধানীতে আটক হয়েছেন আওয়ামী লীগের প্রায় ১,০০০ কর্মী। যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের অনেকেই ঢাকার বাইরের আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা অঙ্গ সংগঠনের নেতা। দলটি অক্টোবর জুড়ে বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেছে, এমন তথ্য জানা গেছে গোয়েন্দা সূত্রে। বিশ্লেষকরা মনে করেন, সবার আগে দরকার গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক ঐক্যমত্য। নির্বাচনের আগে যদি বিচার সম্পন্ন না হয় তাহলে এর রেশ ভিন্নভাবে বর্তাতে পারে। দেশের সব বিভাগে আগামী ২৪ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ, এমন সমীকরণ মেলাতে ৩-০ গোলের জয় আনে রিয়াদ মাহরেজের দল। তাতেই প্রায় এক যুগ পর নিশ্চিত হয় ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ। জি গ্রুপের ম্যাচে সোমালিয়ার বিপক্ষে আলজেরিয়ার জয়ে ২ গোল করেছে মোহাম্মদ আমুরা ও ১ গোল এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে। ২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। ১৯৮২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে আলজেরিয়া। এরপর ১৯৮৬ সালেও মূল পর্বে খেলেছেন তারা। দীর্ঘ বিরতির পর ২০১০ সালে বিশ্বকাপে ফেরে আফ্রিকার এই দেশটি। সর্বশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল আলজেরিয়া। আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে। খুলনার দাকোপে ভেঙে যাওয়া বাঁধ ২ দিনের মাথায় আটকানো সম্ভব হয়েছে। এই ২ দিনে জোয়ারের পানিতে প্লাবিত হয় ৮টি গ্রাম। এর ফলে এসব গ্রামে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়ে ৩০২ বিঘা জমির ধান। বাঁধ আটকানোতে এই ধান ঝুঁকিমুক্ত হলো। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। গত ৭ অক্টোবর দিবাগত রাত 11:30টার দিকে ঢাকি নদীর পানির তোড়ে ভেঙে যায় দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকার ১৫০ ফুট বেড়িবাঁধ। এরপর ৮ অক্টোবর রাতে বাঁধটি আটকানো হয়, কিন্তু ওই রাতের জোয়ারে আবারও বাঁধ ভেঙে যায়। এই ঘটনায় তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভদলাবুনিয়া, মশামারি, গড়খালী ও কাকড়াবুনিয়া এলাকা কমবেশি প্লাবিত হয়। অব্যাহত জোয়ার ভাটায় উত্তর কামিনিয়াবাসী, বটবুনিয়া, নিশানখালী, আড়খালী গ্রামের বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন এসব গ্রামের ২০,০০০ মানুষ। অনেকে গৃহহারা হয়েছেন, আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, অনেকে আবার নিজ বাড়িতে পানিবন্দী জীবন কাটাচ্ছেন। এ ঘটনায় ৩০২ বিঘা জমির আমন ধান পানির নিচে তলিয়ে যায়। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। তলিয়ে আছে সবজির ক্ষেত। সব মিলে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্গত এলাকায় এখন খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। ইসরায়েলি সরকার ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। মধ্যস্থতাকারীরা এই চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা এটি অনুমোদন দিল। আজ দেওয়া এই অনুমোদনের ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল এবং এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে এবং ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, সরকার এইমাত্র জীবন ও মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ইসরায়েল ও ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, কারণ এটিকে ২ বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধে এই পর্যন্ত ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন। হামাস ইঙ্গিত দিয়েছে, জীবিতদের মুক্তি দেওয়ার চেয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে বেশি সময় লাগতে পারে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে, যা ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গৃহহীন হয়ে শরণার্থী শিবিরের তাঁবুতে বসবাস করা লাখ লাখ ফিলিস্তিনির জন্য অত্যন্ত জরুরি।
দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।